লেখিকা নীলাঞ্জনা হাজরার বৌমা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমি চারুলতা, সবাই চারু বলেই ডাকে। আমার এই নাম ঠাকুরদার দেওয়া। বাবা মা আমাকে যতটা না ভালোবাসতো তার থেকে অনেক বেশি ভালোবাসতো আমার ঠাকুরদা। আমি অবশ্য দাদাই বলেই ডাকতাম। যখন ক্লাস 5-এ অ্যাডমিশন নিয়ে হাই স্কুলে ভর্তি হলাম, সেদিন বোধহয় দাদাইয়ের থেকে বেশি খুশি কেউ হয়নি। আমাকে ডেকে বলেছিলেন, দিদি ভাই, জীবনে অনেক বড় হও, নামে কাজে সব দিক থেকে সফলতা যেন ঘিরে ধরে তোমাকে। যেদিন জীবনে সফল হবে সেদিন আমি থাকি আর না থাকি, আমার আশীর্বাদ তোমার সাথে সর্বদা থেকে যাবে। সেদিন এই কথাগুলোর মানে বুঝতে পারিনি ঠিকই, তবে কি মনে হতে দাদাইয়ের কথাগুলো ডায়েরিতে লিখে রেখেছিলাম। তিনি আরও বলেছিলেন, ভাগ্য দেবী হয়তো সবসময় তোমার সাথে নাও থাকতে পারে, কিন্তু তুমি ভেঙে পড়বে না। ভেঙে পড়লেই সমাজ তোমাকে আর উপরে উঠতে দেবে না। তাই যখনই বুঝতে পারবে তোমার সময় খারাপ চলছে, তখনই নিজেকে শক্ত আবরণে ঢেকে ফেলবে। যদি দরকার পড়ে তো সমাজের কাছে খারাপ হবে, কিন্তু সমাজের কথা ভেবে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে যেও না। সমাজের কাজই হলো লোকের দিকে আঙুল তোলা। আস্তে আস্তে বড় হলাম, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখলাম, আর ওই সময়টাই আমার পুরো জীবনটা বদলে দিল। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক সেই সময় থেকেই লাইব্রেরিটা কেন যেন প্রিয় হয়ে উঠেছিল। আস্তে আস্তে প্রায়ই যেতাম ওখানে, কখনো বান্ধবীদের সাথে, কখনো একা। কিন্তু মজার ব্যাপার হলো, একজনের সাথে প্রায়ই দেখা হতো। সেও আমার মতো লাইব্রেরির বইগুলোতে মুখ গুজে বসে থাকতো আর আমার দৃষ্টি আকর্ষণ করত। একদিন থাকতে না পেরে নিজেই গিয়ে আলাপ করলাম। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? সে আমার দিকে মুখ তুলে তাকালো এবং বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাসি মুখে বলল, নিশ্চয়ই। তার গলার আওয়াজে আমার ভিতর অবধি যেন একটু শিহরণ বয়ে গেল। আমি বললাম, নমস্কার, আমার নাম চারুলতা। ও নমস্কার, আমি অভিরাজ, তবে সবাই আমাকে অভি বলেই ডাকে। এরপর প্রায়ই আমাদের দেখা হতো, আলাপ হতো। কয়েক মাসে আমরা বেশ ভালো বন্ধু হয়ে যাই এবং তারপর প্রেম। অবশ্য প্রেমে না পড়ে যেতামই বা কোথায়? এই রকম ব্যক্তিত্বের অধিকারী একজনের প্রেমে না পড়ে থাকা যায়? আপনারাই বলুন তো। আমাদের কলেজে যতগুলো অনুষ্ঠান হতো সবগুলোতেই অভিকে অ্যাঙ্কারিং করতে দেখা যেত, আর এদিকে আমি আর আমার বান্ধবীরা অভির এই মনোমুগ্ধকর গলার আওয়াজেই পাগল প্রায় অবস্থা। আর অভি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে বলতে আর চোখে আমার দিকে তাকিয়ে দেখত। এইভাবে বেশ কয়েক বছর চলার পর আমরা দুজনেই বাড়িতে জানাই এবং মহা ধুমধাম করে বিয়েও হয় আমাদের। এই বাড়িতে প্রথম এসে বুঝতে পারি আমার শ্বশুর মশাই হলেন দিলখোলা মানুষ, তবে আমার ননদ এবং শাশুড়িকে নিয়েই একটু যা সন্দেহ হলো। কেন জানি না, ওদের আকার ইঙ্গিতে মনে হতো যেন এরা উপরই ভালোবাসা দেখাচ্ছে। পরক্ষণেই আবার ভাবলাম, শাশুড়িকে কি মা ভাবা যায় না? এত সন্দেহ নিয়ে থাকলে হয়তো আমি টিকতেই পারবো না এই বাড়িতে। কিন্তু আমার সন্দেহটাই ঠিক ছিল। আমার শাশুড়ি আর ননদ এরা শুধু উপরই ভালোবাসাই দেখিয়ে যাচ্ছে। বিয়ের পর হাউসওয়াইফ হব ভেবেছিলাম, কিন্তু অভির জোড়াজুড়িতে বেসরকারি স্কুলের চাকরিটা নিতেই হলো।
যেহেতু বিয়ের পর প্রথম চাকরি করছি, তাই প্রত্যেকটি বিষয় জানতে আমার একটু হলেও সময়ের দরকার ছিল। সেদিন শনিবার, স্কুল বন্ধ, তবে অফিস সংক্রান্ত কিছু বিষয়ের জন্য সকল টিচারকে স্কুলে উপস্থিত থাকতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম বাড়ি ফিরতে হয়তো বেলা গড়িয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। বেশ খুশি মনে বাড়ি ফিরেছিলাম। জানতাম এই সময় বাবা বাড়িতে থাকবে না, আর অভির ফিরতে সন্ধে 6টা বাজবে। তাই এই সময় শাশুড়ি আর ননদ বাড়িতে হয়তো নিশ্চয়ই রান্না বান্না করছে। বাড়িতে ঢুকে একবার রান্নাঘরের দিকে উকি দিলাম। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল নাকি? কথাগুলো ভাবতে ভাবতেই বেডরুমের দিকে এগোচ্ছিলাম। রুমে প্রবেশ করতেই যাব, এমন সময় মনে হলো আমার ঘরে কেউ ঢুকেছে, আর আলমারির চাবি গুচ্ছের আওয়াজও কানে আসছে। তাহলে কি অভি এলো? পর্দাটা অল্প ফাঁক করে দেখি আমার ননদ আর শাশুড়ি আলমারি খুলে আমার গয়নাগুলো হাতাহাতি করছে এবং বেশ লোলুপ দৃষ্টিতে দেখছে। মনে হচ্ছে যেন কোনো খাবার জিনিস হাতে পেয়েছে, এক্ষুনি খেয়ে ফেলবে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরে ঢুকবো কি ঢুকবো না ভাবছি, কারণ সব সময় মাথায় খারাপ চিন্তা নিয়ে আসাটাও অপরাধ। তাই চুপ করে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। হঠাৎ করে দেখি অন্তরা, আমার ননদ, আমার একটি কানের দুল নিয়ে বুকের কাছে লুকিয়ে ফেলল, আর বাকি গয়নাগুলো আবার জায়গা মতো রেখে দিল। এবার হয়তো ওরা দুজনেই বেরিয়ে আসবে ঘর থেকে। তাই ব্যাগটা বাইরে সোফায় রেখে কিচেনে চলে গেলাম জল খাওয়ার বাহানায়। কি অদ্ভুত, তাই না? নিজের জিনিস চুরি হতে দেখে চোরকে হাতে নাতে না ধরে নিজেই পালিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি রান্নাঘরে এলেন এবং আমাকে দেখেই প্রায় ভূত দেখার মতো চমকে উঠলেন। ও মা গো, এ কি, তুমি কখন এলে? মানে এত তাড়াতাড়ি চলে এলে যে? স্কুল ছুটি হয়ে গেল বুঝি? আমি কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়লাম। ঠিক তক্ষুনি অন্তরাও রান্নাঘরের দিকে আসছিল। মা, তুমি কার সাথে কথা বল? আমাকে দেখে অন্তরার মুখের কথা মুখে আটকে গেল। তবে আমি যে সবটা জানি সেটা কোনোদিন ওদের বুঝতে দিইনি ব্যাপারটা। যাই হোক, ওরাও আনন্দেই ছিল, আর মাঝে মধ্যেই আমার প্রিয় দামি লিপস্টিক, শাড়ি, ছোটোখাটো সোনার গয়না সরাতে লাগলো। বড় গলার হার, মানতাসা, চূড় এগুলো ধরার সাহস করেনি, তাহলে যে ধরা পড়ে যাবে দুই মা মেয়ে। তাই ছোটোখাটো সোনার গয়নাই হাতাতে শুরু করলো। যেমন ধরুন, ছোট সোনার কানের দুল, নিত্য নতুন ডিজাইনের নাকছাবি, এইসব। আমি আবার ছোটবেলা থেকেই ভারী ভারী গয়নায় অভ্যস্ত নই, তাই দাদাই আমাকে প্রতি বছর দুর্গা পুজোয় এইরকম ছোট নাকছাবি, কানের দুলগুলো উপহার হিসেবে দিত। আমারও বেশ ভালো লাগতো ওগুলো পরতে। তবে এতগুলো বছর যেই জিনিসে কেউ হাত দেওয়া তো দূর, ছুঁতে অবধি পারিনি, সেই জিনিসগুলো আমার চোখের সামনে কেউ হাতিয়ে নিচ্ছে, এটা কি সহ্য করা যায় বলুন? তবু চুপ করেছিলাম, একমাত্র অভির মুখের দিকে চেয়ে, কারণ ওর চোখে আমি ওর মা বোনকে ছোট করতে চাইনি। ভেবেছিলাম সময়ের সাথে শুধরে যাবে, কিন্তু না, তার হলো কই। একদিন সত্যিই ধৈর্যের বাঁধ ভাঙল। আমাদের বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কেক কাটার পর অভি ঘর ভর্তি গেস্টের সামনে হাঁটু গেড়ে আমাকে একজোড়া ডায়মন্ড স্টোন কানের দুল গিফট করেছিল। আমিও সেদিন একটু নির্লজ্জ হয়ে সবার সামনেই ওর গালে চুমু এঁকে দিয়েছিলাম, কিন্তু ওটাও ওরা দুজনে গায়েব করে দিয়েছে। সেদিন অভির আসতে একটু লেট হবে জানতাম, তাই সোজা অন্তরার ঘরে চলে গেলাম। মনে মনে ভাবলাম, আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব। অন্তরা, তুমি কি ব্যস্ত আছো? না না, ব্যস্ত নই, এসো, বলো কি বলবে। আমার আবার ভনিতা জিনিসটা ঠিক আসে না, তাই সরাসরি বলে ফেললাম, আমার ডায়মন্ড স্টোনের দুলটা ফেরত দাও।
এক মুহূর্তের মধ্যেই অন্তরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমার জিনিস আমার কাছে থাকতে যাবে কেন? আমি কি তোমার জিনিস নিয়েছি, নাকি তুমি কোনোদিন আমাকে দিয়েছ? দেখো অন্তরা, আমি চাইলে অনেকদিন আগেই কথাগুলো তুলতে পারতাম। তোমরা কি ভেবেছিলে আমার ঘর থেকে একটার পর একটা জিনিস চুরি করে নেবে আর আমি কিছুই বুঝতে পারবো না? ভালোই ভালোই বলছি, আজ পর্যন্ত যে কটা জিনিস আমার ঘর থেকে না বলে নিয়েছো সব আমার ফেরত চাই। কথাগুলো বলার সময় খেয়াল করিনি পর্দার আড়ালে শাশুড়ি দাঁড়িয়েছিলেন। তবে অন্তরা আর কোনো রকম চেঁচামেচি না করেই আমাকে আমার সব জিনিস ফেরত দিয়ে দিল। কিন্তু আজকের ঘটনার জন্য ভবিষ্যতে এর ফল যে আমাকে ভুগতে হবে কে জানত। এই ঘটনার কদিন পর থেকেই দেখি অভি আমাকে কেমন যেন এড়িয়ে চলছে। ঠিক মতো কথা নেই, ঘুরতে যাওয়া নেই। একদিন রাতে বিছানায় শুতে গিয়ে অভিকে দেখলাম ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। কপালে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? কদিন ধরেই দেখছি ঠিক করে কথা বলছো না, চুপচাপ থাকছো। বলো না গো, কি হয়েছে? আচ্ছা চারু, তোমার যদি কোনো বোন থাকতো, তার সাথেও কি তুমি ঠিক এই রকমই ব্যবহার করতে যেরকম আমার বোনের সাথে করেছো? ও, এইবার বুঝলাম আসল ব্যাপার। আমি তোমার সব প্রশ্নের জবাব দেব, কিন্তু তার আগে তুমি বলো, ওরা তোমাকে ঠিক কি কি বলেছে? কি বলেছে মানে? চারু, অন্তরা আমার বোন হয়, আর হয়তো কোনোদিন তোমাকে না জানিয়ে একটা দুটো শাড়ি নিয়ে পরেছে আর মেকআপের জিনিসগুলো একটু ইউজ করেছে। তার জন্য তুমি ওর সাথে এই রকম ব্যবহার করবে? তুমি এই কথাগুলো বিশ্বাস করলে অভি? শুধুমাত্র দু একটা শাড়ি আর মেকআপের জিনিসগুলোর জন্য ওর সাথে আমি খারাপ ব্যবহার করব? তাহলে সত্যিটা কি তুমিই বলো। অভিকে সেদিন সবটা খুলে বলি প্রথম থেকে। সবটা শুনে অভি আমাকে বলল, আর যদি এই কথাগুলো সত্যি না হয় তাহলে? দেখো, তোমার কোথাও হয়তো কিছু ভুল হচ্ছে। আমার মনে হয় না অন্তরা না বলে তোমার গয়নায় হাত দেবে। হতে পারে তোমার শাড়িগুলো ওর পছন্দ হয়েছে তাই নিয়ে। তোমার এখনো মনে হচ্ছে অভি আমি বুঝতে ভুল করছি? জিনিসগুলো আমি নিজে তোমার বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, কাল সকালে অন্তরাকে জিজ্ঞেস করে নিও। আর যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে কালই হবে আমার এ বাড়িতে শেষ দিন। খুব কান্না পেয়েছিল সেদিন অভির কথাগুলো শুনে। তবে আমি কাঁদিনি, দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলাম। পরদিন সকালে অভি সবার সামনে অন্তরাকে জিজ্ঞেস করে, তুই কি চারুর কোনো গয়না নিয়েছিলি? দেখ, সত্যি কথা বলবি, তাহলে আমি তোকে কিছু বলবো না। শাশুড়িমা ব্যাপারটিকে ধামা চেপা দেওয়ার জন্য মাঝখান থেকে বলে উঠলেন, বাহ, কি সুন্দর বউ ভেড়িয়া হয়ে যাচ্ছিস দিনকে দিন। বাবু, তুই আজ একটা বাইরের মেয়ের কথায় বিশ্বাস করে নিজের বোনকে সন্দেহ করছিস? মা, ও কোনো বাইরের মেয়ে নয়, চারু আমার স্ত্রী। ওর সম্পূর্ণ অধিকার আছে এই বাড়ির প্রত্যেকটি বিষয়ে কথা বলার। কি হলো অন্তরা, কোনো কথা বলছিস না কেন? যেটা জিজ্ঞেস করলাম সেটা আর উত্তর দে। হ্যাঁ, নিয়েছিলাম। এক মুহূর্তের জন্য ডাইনিং রুমে পিনপতন নীরবতা বিরাজ করল। শ্বশুরমশাই কথাটা শুনেই রেগে চড় মারতে গিয়েছিলেন অন্তরাকে, তবে আমি আটকে দিই। তুই একদম তোর মায়ের মতোই ছোট লোক হয়েছিস, সব সময় অন্যের জিনিসের প্রতি লোভ। এতই যদি গয়না পরার শখ তখন আমাকে বলতি, আমি না হয় গড়িয়ে দিতাম। এই জন্যই তো এতদিন ভাবছিলাম অভির বিয়ের পরপরই যেন দুজনের কেনাকাটা করার হুজুক একটু বেড়ে গেছে। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। উনি তক্ষুনি না খেয়েই বেরিয়ে গেলেন। শাশুড়িমা আমার দিকে জ্বলন্ত দৃষ্টি দিয়ে ওনার পেছন পেছন ছুটলেন বোঝানোর জন্য। আর অভিকে দেখলাম মাথা নিচু করে বসে আছে। শান্ত স্বরে বললাম, খেয়ে না অভি, অফিসের লেট হচ্ছে। ওই ঘটনার কদিনের পরই মাসি শাশুড়ি এলেন।
এবং 2 বোনে মিলিয়ে যতটা পারতেন ঘরের কাজে আটকে রাখতেন। কোনোদিন রান্নার সবটা দায়িত্ব আমাকে দিয়ে দিতেন, না হলে বাড়িতে পুজো আছে এই বলে আটকে রাখতেন। এইভাবে পর পর কয়েকদিন আমার স্কুল যাওয়া বন্ধ করিয়েছিলেন। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তবে শাশুড়ি মা তবুও একটার পর একটা ফোন দিয়ে আটছিলেন। বেশ কয়েকদিন স্কুল ছুটি করার পর একদিন স্কুল যাব বলে সিদ্ধান্ত নিলাম। সেদিন শাশুড়ি মা রান্নার কথা বললে কোনো রকমে কাটিয়ে দিই। রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম। বারান্দায় সিঁড়ির কাছে জল বা তেল জাতীয় কিছু একটা ছিল বোধহয়, না হলে ওইখানে স্লিপ কাটার কথা ছিল না। তবে স্লিপ কেটে পড়ে গেলেও হয়তো এতটা অপমানিত হতে হতো না। সিঁড়ির কাছে স্লিপ করতেই হুড়মুড় করে প্রায় পড়েই যাচ্ছিলাম, তবে কেউ একজন আমাকে ধরে ফেললে তাকিয়ে দেখি অভির মাসতুতো ভাই, যেই মাসি শাশুড়ি কয়েকদিন এখানে ছিলেন তার ছেলে এসেছে। শাশুড়ি আর মাসি শাশুড়ি বোধহয় তককে তককেই ছিলেন, তাই বেশ সাথে সাথেই ওনারা দুজনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। এ কি অনাসৃষ্টি কাণ্ড দেখো দেখি, মেয়ের তলে তলে এত! ছি ছি ছি, একজনের স্ত্রী হয়ে এভাবে পরপুরুষের গায়ে ঢলে পড়তে একটু লজ্জা করলো না তোমার? এই বাবু, সরে দাঁড়া ওর থেকে। লাজ লজ্জা থাকলে কি এভাবে সংসার ফেলে বাইরে যেতে পারতো? দেখো দেখো, তোমরা সবাই দেখে যাও, এই নির্লজ্জ মেয়ে ছেলে কিভাবে দেওরের গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিল। তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে স্কুলের পথে হাঁটতে শুরু করে দিই। স্কুল থেকে সেদিন আর ও বাড়িতে যাইনি, বাবা মার কাছে চলে গিয়েছিলাম, কারণ ওই বাড়িতে পা রাখার কোনো ইচ্ছে আমার ছিল না। লজ্জায় নয়, ঘৃণায়। অভি অনেকবার ফোন করেছিল, ফোন তুলিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি অভি বাবা মায়ের সাথে বসে কথা বলছে। ঘরে এসে অভি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক চারু, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে একটুও ভুল বুঝিনি। আসলে মা আর মাসি সেকেলে মানুষ, তারা পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, তাই ওই রকম রিয়্যাক্ট করে ফেলেছে। অভি আমাকে এই কথাগুলো বললেও আমি জানতাম শাশুড়ি মা আর মাসিমণি ইচ্ছে করেই কাজটা করেছিলেন, তা না হলে ওনারা পাড়ার লোকের কাছে আমাকে এভাবে ছোট করতেন না। যাই হোক, এই কথাগুলো আমি অভিকে আর বলিনি। যদি বলতাম তাহলে হয়তো ও আমার মতোই আর ও বাড়িতে পা রাখত না। সেদিন আর এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি অভির সাথেই ফিরে গেলাম। কদিন পরই জানতে পারলাম বাবা ঠিক করেছেন যত তাড়াতাড়ি সম্ভব অন্তরার বিয়ে দিয়ে দেবেন, তবে অবশ্যই অন্তরার অনুমতিতে। প্রথমে ব্যাপারটা আমার একটু খারাপ লাগলেও অন্তরার চোখে মুখে খুশির ঝলক দেখে আর কিছু বলার সাহস করিনি। ভেবেছিলাম অন্তরা পড়াশোনা কমপ্লিট করে কোনো প্রাইভেট জব বা চাকরির জন্য চেষ্টা করবে, কিন্তু ও রীতিমতো বিয়ের কথা শুনে আনন্দে লাফাতে লাফাতে ঘরে চলে গেল। তাই আর কিছু বললাম না, না হলে আবার শাশুড়ি মা হয়তো বলতেন আমার মেয়ের সুখ সহ্য করতে পারছো না, তাই বিয়েতে বাধা দিতে চলে এসেছো। কয়েক মাসের মধ্যেই অন্তরার জন্য সুপাত্র দেখে নিয়ে বিয়ের তারিখ পাকাপাকি হয়ে গেল। আমিও পুরনো সব কিছু ভুলে বিয়ের আনন্দে মেতে উঠলাম। ননদের বিয়েতে কয়েকদিন বেশ ভালোই কাটলো, একেবারে চুটিয়ে মজা করা যাকে বলে। বিয়ের কয়েক মাস পরেই খবর পেলাম অন্তরা অন্তঃসত্ত্বা। খবর শোনার পর ননদকে ফোন করে কমই আর কি করিনি, তবে শাশুড়িমা বেশ তককে তককে ছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই অন্তরা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ঠিক করা হলো এখন অন্তরা কয়েক মাস ছেলে নিয়ে এ বাড়িতেই থাকবে। তবে হঠাৎই অভিকে কাজের সূত্রে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। মনটা একটু খারাপ হলেও বাধা দিইনি। যাই হোক, অভি চলে গেল কয়েকদিনের জন্য, আর তারপর থেকে লক্ষ্য করলাম উঠতে বসতে আমাকে শাশুড়ি মা যা নয় তাই বলে অপমান করতে লাগলো। এমনকি বাচ্চাটার ধারের কাছেও যেন আমি না থাকি সেটাও বলে দিলেন। কারণ জানতে চাইলে উনি আমাকে বললেন, শোনো বাচ্চা, তোমাদের বিয়ের যে এতগুলো বছর পার হলো, এখনো তো নাতি নাতনির মুখ দেখাতে পারলে না।
আমার মেয়েকে দেখেছো, কি সুন্দর বছর ঘুরতে না ঘুরতেই এক ছেলের মা হয়ে গেল। তুমি বরং আমার মেয়ে আর নাতির থেকে দূরে দূরে থেকো, তোমার ছায়াও যেন ওদের ওপর না পড়ে বলে দিলুম। উনি আমাকে সোজাসুজি কথাটা না বললেও আমাকে যে বাজা মেয়ে বলা হচ্ছে সেটা বুঝতে বাকি নেই। তারপর থেকেই আমি আস্তে আস্তে চুপচাপ হয়ে গেলাম, কারোর সাথে কথা বলতাম না। আশেপাশের লোকজনও আমাকে দেখলেই গুজগুজ ফুসফুস শুরু করে দিত। কি জানি, হয়তো শাশুড়ি মা এদেরকেও কিছু বলে বেরিয়েছেন আমার নামে। স্কুলে যতক্ষণ থাকতাম ভালোই থাকতাম, কিন্তু বাড়িতে আসলেই মনে হতো যেন এই বাড়ির প্রত্যেকটা ইট পাথর যেন আমাকে গিলতে আসছে। বাবাও আর আগের মতো কথা বলতেন না। অভি ফিরে এলো কদিন পর, তবে আমাকে এই রকম চুপ করে থাকতে দেখে অভিও আমাকে ভুল বুঝল। ভেবেছিল অন্তরা এখানে ছেলেকে নিয়ে আছে, সেই কারণেই হয়তো আমি কারোর সাথে ঠিকমতো কথা বলছি না। কিন্তু আমি বা কি করে বলতাম যে এই বাড়িতে সকাল থেকে রাত অবধি আমাকে ঠিক কি কি শুনতে হতো, এমনকি পাড়ার লোকগুলো বাদ গেল না। এমনই একদিন সকালে সবাই ডাইনিং রুমে বসে ব্রেকফাস্টের সময় শাশুড়িমা অন্তরাকে বললেন, অন্তরা, বলছিলাম কি জামাই কবে নিতে আসবে তোকে? না মানে অনেক দিনই তো হলো এভাবে বাপের বাড়িতে পড়ে আছিস, তাছাড়া সবাই কি আর সব কিছু পছন্দ করে বল? কথাটা বলার সাথে সাথেই অভি আমার দিকে মুখ তুলে তাকালো। আমি কোনো রকম উচ্চবাচ্য না করে ওখান থেকে সরে পড়লাম, কারণ আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। বাস স্ট্যান্ডে যাওয়ার পথে মোড়ের মাথার মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কোনোদিন মন্দিরের ভেতরে ঢোকা হয়নি, তবে সেদিন কি মনে হতে ঢুকে পড়লাম। ভগবানের সামনে দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলছিলাম, আর অজান্তেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। মনে মনে শুধু একটাই প্রার্থনা করলাম, তুমি দেখো ঠাকুর। এর কদিন পর অন্তরা নিজের শ্বশুর বাড়ি ফিরে গেল। আমার আর অভির সম্পর্কটাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। একদিন স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই। তবে ভাগ্য ভালো কয়েকজন কলিগ সাথে ছিল, তারাই চোখে মুখে জল ছিটিয়ে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর টেস্ট করতে দিলেন আর বললেন পরের দিন অবশ্যই যেন হাজবেন্ডকে সাথে করে নিয়ে যাই। অভিকে সাথে করে নিয়ে ডক্টরের কাছে গিয়ে জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। খুশিতে চোখে জল চলে এসেছিল। অভিও খুশি হয়েছিল, তবে সেটা প্রকাশ না করলেও বুঝতে পারি। যাওয়ার সময় এক হাঁড়ি মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরলাম। শাশুড়ি মা শুনে বোধহয় খুশি হলেন। ঠিক বুঝতে পারলাম না আসলে খবরটা শোনার পর উনি হ্যাঁ বা না কিছুই বলেননি। তবে বাবা খুব খুশি হলেন, সেটা ওনার চেহারা দেখে বুঝতে অসুবিধে হয়নি। বুঝলে বৌমা, এবারে স্কুল থেকে ছুটিটা নিয়েই নাও, কারণ এই অবস্থায় বেশি চাপ নেওয়াটা ঠিক হবে না। দরকার পড়লে কয়েক মাস তোমার মা বাবার কাছে গিয়ে থেকে এসো। না বাবা, তার দরকার হবে না, আমি এখানেই ঠিক আছি। আর ছুটির ব্যবস্থা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। শোন অভি, তুই বরং এক কাজ কর, আরেকটা কাজের লোকের ব্যবস্থা করে নে। ঠিক আছে বাবা, আমি দেখছি। আফটার অল তোমাদের বৌমা বলে কথা, একটু তো সেবা যত্ন করতেই হবে। কথাটা বলেই অভি একটা দুষ্টুমি মাখা হাসি দিলে সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে যাই। এরপর কয়েক মাস বাবা আর অভি দুজনে খুব খেয়াল রেখেছে আমার। তবে একটা বিষয় বারবার আমার খটকা লাগছে, অন্তরা তো একটি বারের জন্য আমাকে ফোন করলো না। অনেকদিন হয়ে গেল এই বাড়িতে আসেনি, কি জানি বাচ্চা সামলাতে ব্যস্ত হবে হয়তো। তবে এই খটকা দূর হতে বেশি দিন সময় লাগেনি। 7 মাসে বেশ বড় করে সাধের অনুষ্ঠান করা হয় বাড়িতে। এত লোক, এত আত্মীয়, তবু যেন ফাঁকা ফাঁকা লাগছিল। বিভিন্ন রকম নিয়ম করার সময় খেয়াল হতেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, মা, বলছিলাম যে অন্তরাকে দেখছি না, কোথায় ও? একবারও তো দেখা করলো না। শাশুড়ি মা মুখ গম্ভীর করে ওখান থেকে চলে গেলেন। আমি তো কিছুই বুঝলাম না।
সাধের অনুষ্ঠানের পরদিন শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠব ভাবলাম। কিন্তু হঠাৎই চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। কোনো মতে বিছানা থেকে বাইরে এসে দেখি অন্তরা আর তার শ্বশুর বাড়ির লোক। অন্তরা ওর শ্বশুর শাশুড়ির পা ধরে কান্নাকাটি করছে, বাচ্চাটাও চিৎকার করে কাঁদছে। পরে জানতে পারলাম পুরো ব্যাপারটা। আসলে অন্তরার স্বামী মনে করেন এই সন্তান তার নিজের সন্তান না। কথাটা শুনেই আমরা যেন আকাশ থেকে পড়লাম। ওনাদের একটাই কথা, ডিভোর্সের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে, তবে এই মেয়েকে নাকি তারা আর ঘরে তুলবেন না। অন্তরা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ল। ওর এই অবস্থা দেখে অন্তরার স্বামী আর শ্বশুর শাশুড়ি বেরিয়ে যাচ্ছিলেন। এক কথায় বলতে গেলে পিঠ বাঁচাতে পালিয়ে যাচ্ছিলেন। আমার চিৎকারে তারা আর বেরোতে পারলেন না। দাঁড়ান আপনারা, এভাবে চুপি চুপি চলে গেলে চলবে? আপনাদের মনে হচ্ছে তো যে এই সন্তান অন্য কারোর? তবে সেটা ডিএনএ টেস্ট করেই প্রমাণ হোক। আর যদি প্রমাণ হয় এই সন্তান আপনার, তবে অন্তরা আপনাদের নামে পুলিশে কমপ্লেন করবে। বলুন, আপনারা রাজি তো? এই কথা শোনার পর ওনারা ভয় পেয়ে তিনজনে মিলে আমার শ্বশুর মশাইয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন আর বললেন, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আপনারা পুলিশের কাছে যাবেন না। আমরা অন্তরাকে খুব ভালো রাখবো, বিশ্বাস করুন। এরপর থেকে ওর আর কোনো কষ্ট হবে না। সেদিন অন্তরা ওনাদের সাথে চলে যাওয়ার পর লক্ষ্য করেছিলাম শাশুড়ি মা আমার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়েছিলেন। হয়তো উনিও নিজের ভুল বুঝতে পেরেছিলেন।